গল্পের আজকের নতুন গল্প মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা নদীর বিদ্রোহ। মানিক বন্দ্যোপাধ্যায় 1908 সালে তিনি সাঁওতাল পরগনার দুমকা জেলায় জন্মগ্রহণ করেন। আদিনিবাস বর্তমান বাংলাদেশের অন্তর্গত ঢাকা জেলার বিক্রমপুরে। প্রকৃত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। সাহিত্য রচনা করেছেন মানিক নামে। কলকাতার প্রেসিডেন্সি কলেজে অঙ্কে অনার্স নিয়ে পড়ার সময় তার প্রথম গল্প অতসীমামি বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হয়। তার লেখা গল্পগ্রন্থগুলির মধ্যে রয়েছে অতসীমামি, অন্যান্য গল্প, প্রাগৈতিহাসিক, মিহি ও মোটা, কাহিনী ইত্যাদি। 4:45 প্যাসেঞ্জার ট্রেনটিকে রওনা করে দিয়ে নদের চাঁদ নতুন সহকারীকে ডেকে বলল, আমি চললাম। হ্যাঁ। নতুন সহকারী একবার মেঘাচ্ছন্ন আকাশের দিকে চেয়ে বলল, আগে হ্যাঁ। নদের চাঁদ বলল, আর বৃষ্টি হবে না, কি বলো? নতুন সহকারী একবার জলে জলময় পৃথিবীর দিকে চেয়ে বলল, আগে না। নদের চাঁদ লাইন ধরে 1 মাইল দূরে নদীর উপরের ব্রিজের দিকে হাঁটতে লাগলো। 5 দিন অবিরত বৃষ্টি হয়ে আজ এই বিকেলের দিকে বর্ষণ থেমেছে। 5 দিন নদীকে দেখাই হয়নি। নদের চাঁদ ছেলে মানুষের মতো ঔৎসুক বোধ করতে লাগলো। আকাশে যেমন মেঘ করে আছে, হয়তো আবার কিছুক্ষণের মধ্যে প্রবল ধারায় বর্ষণ শুরু হয়ে যাবে। তা হোক, ব্রিজের একপাশে আর চুপচাপ বসে কিছুক্ষণ নদীকে না দেখলে সে বাঁচবে না। 5 দিনের আকাশ ভাঙা বৃষ্টি না জানি নদীকে আজ কী অপরূপ রূপ দিয়েছে। দুদিকে মাঠঘাট জলে ডুবে গিয়েছিল। রেলের উঁচু বাঁধ ধরে হাঁটতে হাঁটতে দুপাশে চেয়ে চেয়ে নদের চাঁদ নদীর বর্ষণ পুষ্টমূর্তি কল্পনা করবার চেষ্টা করতে লাগল। 30 বছর বয়সে নদীর জন্য নদের চাঁদের এত বেশি মায়া একটু অস্বাভাবিক। কেবল বয়সের জন্য নয়, ছোট হোক তুচ্ছ হোক, সে তো একটা স্টেশনের স্টেশন মাস্টার। দিবারাত্রি মেল, প্যাসেঞ্জার আর মালগাড়িগুলি তীব্র বেগে ছোটাছুটি নিয়ন্ত্রণ করবার দায়িত্ব যাদের, সেও তো তাদের একজন। নদীর জন্য এমনভাবে পাগল হওয়া কি তার সাজে? নদের চাঁদ সব বোঝে, নিজেকেই কেবল বোঝাতে পারে না। নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে। অস্বাভাবিক হোক, নদীকে এভাবে ভালোবাসবার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে। নদীর ধারে তার জন্ম হয়েছে, নদীর ধারে সে মানুষ হয়েছে, চিরদিন নদীকে সে ভালোবেসেছে। দেশের নদীটি তার হয়তো এই নদীর মতো এত বড় ছিল না, কিন্তু শৈশবে, কৈশোরে আর প্রথম যৌবনে বড় ছোটর হিসেব কে করে? দেশের সেই ক্ষীণ স্রোতা নির্জীব নদীটি অসুস্থ দুর্বল আত্মীয়ার মতোই তার মমতা পেয়েছিল। বড় হয়ে একবার অনাবৃষ্টির বছরে নদীর ক্ষীণ শ্রদ্ধারা প্রায় শুকিয়ে যাবার উপক্রম করেছে দেখে সে প্রায় কেঁদে ফেলেছিল। দুরারোগ্য ব্যাধিতে ভুগতে ভুগতে পরমাত্মীয়া মারা যাওয়ার উপক্রম করলে মানুষ যেমন কাঁদে। ব্রিজের কাছাকাছি এসে প্রথমবার নদীর দিকে দৃষ্টিপাত করে নদের চাঁদ স্তম্ভিত হয়ে গেল। 5 দিন আগেও বর্ষার জলে পরিপুষ্ট নদীর পঙ্কিল জলস্রোতে সে চাঞ্চল্য দেখে গিয়েছে, কিন্তু সে চাঞ্চল্য যেন ছিল পরিপূর্ণতার আনন্দের প্রকাশ। আজ যেন সেই নদী ক্ষেপে গিয়েছে, গাঢ়তর পঙ্কিল জল ফুলে ফেঁপে ফেনোচ্ছ্বাসিত হয়ে ছুটে চলেছে। এতক্ষণ নদের চাঁদ একটি সংকীর্ণ ক্ষীণস্রোতা নদীর কথা ভাবছিল। তার 4 বছরে চেনা এই নদীর মূর্তিকে তাই যেন আরও বেশি ভয়ঙ্কর, আরও বেশি অপরিচিত মনে হলো। ব্রিজের মাঝামাঝি ইট, সুরকি আর সিমেন্টে গাঁথা ধারকস্তম্ভের শেষ প্রান্তে বসে সে প্রতিদিন নদীকে দেখে। আজও সে সেইখানে গিয়েই বসল। নদীর স্রোত ব্রিজের এই দিকের ধারকস্তম্ভগুলিতে বাধা পেয়ে ফেনিল আবর্ত রচনা করছে। এত উঁচুতে জল উঠে এসেছে যে মনে হয় ইচ্ছে করলেই বুঝি হাত বাড়িয়ে স্পর্শ করা যায়। নদের চাঁদের ভারী আমোদ বোধ হতে লাগলো। পকেট খুঁজে পুরাতন একটি চিঠি বার করে সে স্রোতের মধ্যে ছুঁড়ে দিল। চোখের পলকে কোথায় যে অদৃশ্য হয়ে গেল চিঠিখানা। উন্মত্ততার জন্য জলপ্রবাহকে আজ তার জীবন্ত মনে হচ্ছিল। তার সঙ্গে খেলায় যোগ দিয়ে চিঠিখানা যেন তাড়াতাড়ি লুকিয়ে ফেলেছে।
দুদিন ধরে বাইরের অবিশ্রান্ত বর্ষণের সঙ্গে সুর মিলিয়ে নদের চাঁদ বউকে প্রাণপণে একখানা 5 পৃষ্ঠাব্যাপী বিরহ বেদনাপূর্ণ চিঠি লিখেছে। চিঠি পকেটেই ছিল। একটু মমতা বোধ করলো বটে, কিন্তু নদীর সঙ্গে খেলা করা লোভটা সে সামলাতে পারল না। একখানা পাতা ছিঁড়ে দুমড়ে মুচড়ে জলে ফেলে দিতে লাগলো। তারপর নামলো বৃষ্টি। সে কি মুষলধারায় বর্ষণ! ঘণ্টা দিনেক বিশ্রাম করে মেঘের যেন নতুন শক্তি সঞ্চিত হয়েছে। নদের চাঁদ বসে বসে ভিজতে লাগলো, উঠল না। নদী থেকে একটা অশ্রুতপূর্ব শব্দ উঠছিল, তার সঙ্গে বৃষ্টির ঝমঝম শব্দ মিশে হঠাৎ এমন একটা সঙ্গত সৃষ্টি করেছে যে নদের চাঁদের মন হতে ছেলে মানুষের আমোদ মিলিয়ে গেল। তার মনে হতে লাগলো এই ভীষণ মধুর শব্দ শুনতে শুনতে সর্বাঙ্গ অবসন্ন হয়ে আসছে। আস্তে আস্তে দিনের স্তিমিত আলো মিলিয়ে গিয়ে চারিদিক অন্ধকারে ছেয়ে গেল। বৃষ্টি একবার কিছুক্ষণের জন্য একটু কমে আবার প্রবল বেগে বর্ষণ আরম্ভ করলো। ব্রিজের উপর দিয়ে একটা ট্রেন চলে যাওয়ার শব্দে আকস্মিক আঘাতে ঘুম ভেঙে যাওয়ার মতো একটা বেদনাদায়ক চেতনা কিছুক্ষণের জন্য নদের চাঁদকে দিশেহারা করে রাখল। তারপর সে অতি কষ্টে উঠে দাঁড়ালো। বড় ভয় করতে লাগলো নদের চাঁদের। হঠাৎ তার মনে হয়েছে রোষে ক্ষোভে উন্মত্ত এই নদীর আর্তনাদী জলরাশির কয়েক হাত উঁচুতে এমন নিশ্চিন্ত মনে এতক্ষণ বসে থাকা তার উচিত হয়নি। হোক না ইট সুরকি সিমেন্ট পাথর লোহা লক্করে গড়া ব্রিজ, যে নদী এমনভাবে ক্ষেপে যেতে পারে তাকে কোনো বিশ্বাস নেই। অন্ধকারে অতি সাবধানে লাইন ধরে হাঁটতে হাঁটতে নদের চাঁদ স্টেশনের দিকে ফিরে চলল। নদীর বিদ্রোহের কারণ সে বুঝতে পেরেছে। ব্রিজটা ভেঙে ভাসিয়ে নিয়ে দুপাশের মানুষের হাতে গড়া বাঁধ চুরমার করে সে স্বাভাবিক গতিতে বয়ে যাবার পথ করে নিতে চায়। কিন্তু পারবে কি? পারলেও মানুষ কি তাকে রেহাই দেবে? আজ যে ব্রিজ আর বাঁধ সে ভেঙে ফেলবে, কাল মানুষ আবার সেই ব্রিজ আর বাঁধ গড়ে তুলবে। তারপর এই গভীর প্রশস্ত জলপূর্ণ নদীর তার দেশের সেই ক্ষীণস্রোতা নদীতে পরিণত হতে না জানি মোটে আর কতদিন লাগবে। স্টেশনের কাছে নতুন রং করা বৃষ্টির জন্য এতকাল নদের চাঁদ গর্ব অনুভব করেছে। আজ তার মনে হলো কি প্রয়োজন ছিল ব্রিজের। বোধ হয় এই প্রশ্নের জবাব দেবার জন্যই পিছন থেকে 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেনটি নদের চাঁদকে পিষে দিয়ে চলে গেল ছোট স্টেশনটির দিকে। নদের চাঁদ 4 বছর যেখানে স্টেশন মাস্টারি করেছে এবং বন্দি নদীকে ভালোবেসেছে,